যে সুন্দরবনের যারা বনজীবী রয়েছেন তারা কিন্তু বাধ্য হয়েই তাদের পুরনো সেই সহিংস পেশায় ফিরে যেতে বাধ্য হয়েছে আর কি। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে শিশুরা অনেক জায়গায় নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা খুব রিসেন্টলি কয়েকটা ঘটনা দেখলাম। তো এইখানে যে শুধু শিশুরা যে ঘরের বাইরেই সহিংসতার শিকার, বিষয়টা এমন না। শিশুরা নিজের ঘরের মধ্যে আপনজন দ্বারা, এমনকি নিজের বাবার দ্বারা অনেক সময় আ সহিংসতার শিকার হচ্ছেন। আমাদের টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, এটা 40 দিন পার হয়ে গেছে, কিন্তু মৃত্যু হার কমার কোনো ধরনের লক্ষণ নাই এবং নতুন নতুন কেসও ডিটেক্ট হয়েই যাচ্ছে। টাইমস টুডে হেডলাইনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম মজিদ। সারাদিন ব্যস্ততায় যারা খবর পড়তে পারেন না তাদের জন্য আমাদের আয়োজন। এই আয়োজনে আমরা কথা বলবো প্রতিবেদকদের সাথে, জানবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। দস্যু মুক্ততা ঘোষণা করার 8 বছরের মাথায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুতা। একের পর এক অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও বনজীবীদের উপর নির্যাতনের মাধ্যমে আতঙ্কে কাটছে উপকূল। এটি নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের খুলনা প্রতিনিধি AKL আবরার। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী শাহরিয়ার মাহির সাথে। মাহি, মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টা আসলে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের অন্যতম গৌরবের নাম সুন্দরবন, কিন্তু সেই সুন্দরবনের যে বনজীবীরা রয়েছেন তাদের জীবন কিন্তু সবসময় অত্যন্ত সংগ্রামের ছিল, অত্যন্ত প্রতিকূল অবস্থায় ছিল। তো আমরা দেখতে পেয়েছি যে 2016-18 সাল পর্যন্ত সেই সুন্দরবনের বনজীবীদের গুম করে নিয়ে যাওয়া, অপহরণ করে নিয়ে যাওয়া, মুক্তিপণের দাবি করা, তাদের উপরে নির্যাতন ইত্যাদির যে ঘটনাগুলো তা কিন্তু 2016 থেকে 18-র মধ্যে বেশ অনেকটা কমে এসেছিল। কারণ তৎকালীন সরকার কিন্তু সেই বনজীবীদেরকে আসলে সেই দস্যুতার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে অন্যান্য কাজের সাথে যুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু দেখা গিয়েছে যে 2024-এর 5 আগস্টের পরবর্তী সময়ে তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো বা তাদের সাথে যেটা নিয়মিত মতবিনিময় সভা করা হতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, তাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে আসলে দেখতে পাচ্ছি আমরা যে সুন্দরবনের যারা বনজীবী রয়েছেন তারা কিন্তু বাধ্য হয়েই তাদের পুরনো সেই সহিংস পেশায় ফিরে যেতে বাধ্য হয়েছে আর কি। এক্ষেত্রে ঠিক 5 আগস্টের পরে থেকে যেহেতু এটা চলে আসছে, আপনারা মানে এই প্রতিবেদনে আসলে ঠিক কি বলা হচ্ছে যে কেন ওরা ঠিক আগের পেশায় ফিরে যাচ্ছে? এটা কি শুধুমাত্র মানে সরকারের সাথে তাদের যেই কমিউনিকেশন রয়েছে সেটা বন্ধ হয়ে গিয়েছে সেজন্যই, নাকি অন্য আরো কোনো কারণ আছে? দেখুন, 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময় থেকে আসলে রাজনৈতিক অস্থিরতায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশ্নবিদ্ধ ভূমিকা, অপারগতা সব মিলিয়ে আসলে দেশের আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট অবনতি ঘটেছে। তা অবশ্যই আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এমতো অবস্থায় দেশের উপকূলীয় অঞ্চল পর্যন্ত কিন্তু সেই নৈরাজ্য বা বিশৃঙ্খলার হাওয়া কিন্তু পৌঁছে গিয়েছে এবং সেখানে যারা জলদস্যুতার সাথে সম্পৃক্ত তারা কিন্তু বারবারই বলছে যে তারা আসলে ফিরে যেতে চায়নি, বাট তারা যেতে বাধ্য। কারণ তারা বাধ্য কেন? মানে আমি তারা সরি ফর ইন্টারাপ্টিং। না, তারা বাধ্য বলছে কারণ তাদের আর কোনো উপায় নেই। কারণ তারা তো তাদের সেই পূর্ববর্তী সহিংস জীবন থেকে ফিরে আসতে চেয়েছে। তারা অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে। তারপর একই সাথে তারা যেহেতু সারা জীবন আসলে এই সহিংসতার সাথে সম্পৃক্ত ছিল, তো তাদের উপরও একটি ট্যাগ রয়েছে। তো যার কারণে খুবই সহজেই তারা অন্য কোনো পেশায় সুইচ হয়ে যেতে পারে না। কিন্তু তৎকালীন যে সরকার ছিল তারা চেষ্টা করেছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু সেই সরকার উৎখাত হয়েছে, তো সেই বন্দোবস্ত অনেকটা বদলে গিয়েছে। অনেকটা পরিবর্তন আসার ফলে দেখতে পাচ্ছে যে এই যে বনজীবীরা রয়েছেন যারা দস্যুতার সাথে সম্পৃক্ত, তাদের সেখানে আসলে জীবন ধারণ করার জন্য আর কোনো উপায় নেই। তো যার ফলে তারাই এটাই বলছে যে তারা আসলে বাধ্য হয়েই ফিরে যেতে যাচ্ছে এবং যার ফলে উপকূলের যে বিশৃঙ্খল পরিবেশ তা কিন্তু পুনরায় ফিরে এসেছে। উপকূলের যারা বনজীবী আছে, এছাড়া অন্য যারা জনগণ রয়েছে যারা আসলে প্রতিনিয়ত এ ধরনের অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজির শিকার হচ্ছে, তারা আসলে কি বলছে এটা নিয়ে? দেখুন, উপকূলে বাস করা যেসব সাধারণ জনগণ রয়েছেন তাদের মধ্যে কিন্তু অবশ্যই আতঙ্ক কাজ করছে। ইভেন মাছ ধরার জন্য জেলেদের যে পাস দেওয়ার কথা, 400 আগে যেখানে 400 জনের মতো পাস নিত, এখন সেই সংখ্যাটা নেমে এসেছে 100 জনে। কারণ তারা সেই পাস নিয়ে
মাছ ধরতে যাওয়ার সেই সাহসটা করে উঠতে পারছে না, কারণ তাদের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করছে। পাশাপাশি তারা বারবারই আসলে অনুরোধ করছে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার আসলে এইদিকে সুনজর দেয়, কারণ এর ব্যতীত আসলে যারা জলদস্যুদের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা না হয়, তাহলে আসলে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে যদি সঠিক বাসস্থান, সঠিক পুনর্বাসন না করা হয়, তাহলে আসলে এই জিনিসটা চলতেই থাকবে, এটা থামানোর কোনো উপায় থাকবে না। তো সেখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা বারবারই মানে কামনা করছে যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে হস্তক্ষেপ করুক এবং তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের এটি সুন্দর জীবনযাপনের জন্য যা যা দরকার তা আসলে প্রোভাইড করা উচিত। এই দাবি কিন্তু তারা করে আসছে। নিজের পরিবারেই নিরাপদ নয় শিশুরা, তারা সহিংসতার শিকার হচ্ছেন আপনজনদের কাছ থেকে। এ বিষয়ে প্রতিবেদন করেছেন আফগানি বিন জহর। আমরা শুনবো তার কাছ থেকে। আফগানি, এটা আসলে মানে ঠিক কিভাবে মানে আপনি জানতে পেরেছেন, বা বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে? খুবই সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে শিশুরা অনেক জায়গায় নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা খুব রিসেন্টলি কয়েকটা ঘটনা দেখলাম। তো এইখানে যে শুধু শিশুরা যে ঘরের বাইরেই সহিংসতার শিকার, বিষয়টা এমন না। শিশুরা নিজের ঘরের মধ্যে আপনজন দ্বারা, এমনকি নিজের বাবার দ্বারা অনেক সময় সহিংসতার শিকার হচ্ছেন। তো আমি আজ দুজন ভিকটিমের সাথে কথা বলছি। তো একজন তার নিজের বাবার দ্বারাই নির্যাতনের শিকার। উনি যখন 11 বছর, তখন ওনার বাবা ওনাকে ওনার উপর যৌন সহিংসতা করে, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে মেয়েটা কনসিভ করে। ব্যাপারটা এমন হয়, শেষ পর্যন্ত লোক জানাজানির ভয়ে মেয়েটাকে তার নানুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আরেকটা মেয়ের সাথে কথা হয়েছে। উনি বাবার দ্বারা না, কিন্তু একজন বয়স্ক মানুষ, পরিবারের আস্থাভাজনই, যাকে সে দাদু বলে জানতো। 5 বছর বয়সে শিশুটা তার ব্যাড টাচের শিকার হয়। যদি শিশু তখন বুঝতে পারে না যে কী ঘটছে। তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তার ট্রমাগুলো যখন মানে সে যখন বড় হইতে থাকলো, তখন এই জিনিসগুলো ট্রমা হয়ে যায় তার জন্য। সে ইভেন বড় হওয়ার পরেও তার নানা রকমের সমস্যার শিকার হয়েছে। এই ঘটনাগুলো কি মানে একদম রিসেন্ট, যেটা আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়াতে, পত্রিকাতে বা টেলিভিশন চ্যানেলে এগুলো আসছে? তো এটা কি মানে খুব রিসেন্ট ফেনোমেনা, নাকি অনেক বছর ধরে আসলে এটা চলছে? এটাকে আসলে রিসেন্ট ফিনোমেনা বলার কিছু নাই। আমরা খুব মানে আমরা রিসেন্টলি দেখতেছি, হয়তো আমাদের সামনে আসতেছে, কিন্তু এর মানে এই নয় যে এটা আগে ছিল না। আমি যখন এই বিষয় নিয়ে কাজ করে একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম, তো উনি আমাকে বলছিলেন ওনার 30 বছর আগে, ওনার আর্লি ক্যারিয়ারে যখন উনি কাজ শুরু করে, 30 বছর আগের কথা বলতেছি, তখন একটা পরিবারের ওই যে ওই পরিবারের যে বাবাটা, যার নামে অ্যালিগেশন, উনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। ওনার 4টা মেয়ে, 4জনই যৌন সহিংসতার শিকার তার দ্বারা। তো এটা আমরা কোনোভাবে বলতে পারি না যে এটা এখনই রিসেন্টলি হচ্ছে, এটা আসলে আগের থেকেই ছিল। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞরা তারা কি বলছেন? এই বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে আমাদের একটা বিকৃত মানসিকতার ফল। অ্যান্ড এইখানে সবথেকে বেশি সমস্যাটা হয় পোস্ট ট্রমাটায় যে পিটিএসডি যেটাকে বলা পিটিএসডি, হয়, যেটাকে পোস্ট আমরা বলি ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ডিসঅর্ডার। তো ভিকটিমটা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, বা যখন সময় যায়, তার এই ট্রমাগুলো আরও বেশি ট্রমাটিক হয়ে যায়। একজন সাইকিয়াট্রিস্ট বলতেছিলেন যে এমন একটা ঘটনার শিকার ভিকটিম, যখন একজন ভালো উদ্দেশ্য নিয়েও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে ভয় পেয়ে ওঠে, তার একটা ট্রমা কাজ করে। আর বিশেষত মানে এই ধরনের ঘটনা ঘটার কারণ হিসেবে উনি দায়ী করলেন যে পর্নোগ্রাফির একটা অ্যাভেলেবিলিটি, তারপরে মানুষের একাকিত্ব, মানুষের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ঘটনা দেখে একটা ফ্যান্টাসি তৈরি হয়। এগুলোর কারণে আসলে এই ঘটনাগুলো আরো বাড়তেছে। এটা কি শুধু বাংলাদেশেই হচ্ছে, নাকি এটা বাংলাদেশের বাইরেও, আমাদের দক্ষিণ এশিয়া বলি বা পুরো বিশ্ব বলি, সেখানে এটা হচ্ছে? এটা আসলে আমাদের বাংলাদেশের কোনো আইসোলেটেড ঘটনা না। আমি যদি পুরো সাউথ এশিয়ার কথা বলি, তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায়ই হয়। তো এখানে পাকিস্তানে এই রেটটা একটু বেশি। তো
মানে বিশেষত যেইখানে মানুষ যত বেশি কনজারভেটিভ সেইখানে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। অ্যান্ড যে শুধু কনজারভেটিভ দেশগুলোতে ঘটে বিষয়টা এমন না, অনেক লিবারাল কান্ট্রি আছে, যেমন পোল্যান্ডের কথা বলি, ওইখানে দেখে কিন্তু অহরহ ঘটনা এমন। এ বিষয়ে সমাজবিজ্ঞানীরা কি বলছেন? সমাজবিজ্ঞানীরা এ ধরনের ঘটনার প্রধান কারণ হিসাবে পিতৃতান্ত্রিকতাকে বোঝাচ্ছেন, যে সমাজে এই ধরনের ঘটনাগুলা মানে বিশেষত ওনার সাথে আমার আলাপ হচ্ছিল যে এই ঘটনাগুলো ঘটে কিন্তু আসলে কেন এক্সপ্রেস হয় না। তো উনি এই ঘটনার কারণটা হিসেবে বললেন যে একটা পরিবারের মধ্যে পিতৃতান্ত্রিক একটা স্ট্রাকচার আছে, তো এই স্ট্রাকচারের মধ্যে থেকে ঘটনাটা ঘটলো, এরপরে যখন শিশুটা বাইরে গিয়ে বিচার দিবে বা ভুক্তভোগী যাবে, ওইখানেও একটা পুরুষতান্ত্রিকতা আছে। ওইখানে গেলে নানা রকম হয়রানির শিকার হতে হয়। একই ভিকটিম যে ঘরে হয়রানির শিকার হয়ে বাইরে অভিযোগ জানাতে গিয়েছে, ওইখানে গিয়েও সে হয়রানির শিকার হচ্ছেন। আবার আমাদের সমাজের নীতি নৈতিকতার একটা বড় অবক্ষয় দেখা গেছে, এটাকে একটা উনি কারণ হিসেবে দায়ী করে। আবার বিশেষত আমি যে ঘটনাটা বললাম যে বাবার দ্বারা শিকার হয়েছে, দেন শিশুটাকে চুপ করে রাখা হয়েছে যেন অভিযোগটা না বাইরে আসে বা সমাজে না ছড়ায়। এটার কারণ হিসেবে উনি আসলে সমাজে এমন একটা ঘটনা যদি ছড়িয়ে যায়, আমরা আসলে ভিকটিমকেই দোষী করি। আমরা ধরেন ঘটনাটি বাইরে প্রকাশ্যে আসে, ওই ভিকটিমটার পরবর্তী জীবনটা বিপদের মুখে পড়ে। এই কারণে আসলে মানুষজন বাইরে বের করতে চায় না। আবার আরেকটা ব্যাপার উনি খুব ভালো বলছেন, সেটা হচ্ছে যে মেয়েটা বাবার দ্বারা আক্রমণের শিকার, ওইখানে কিন্তু ভিকটিমের মায়ের কাছে ওই অপরাধী যেমন বাবা, তার নিজের স্বামীও। এখানে উনি রামিসার উদাহরণটাও টানছেন, যে এখানে আমরা দেখলাম যে তার হত্যাকারীকে পালাইতে তার স্ত্রী সাহায্য করছে। এখানে এমন ঘটনাই আসলে এমন মেন্টালিটি কাজ করে যে আমার নিজের সিকিউরিটিটা আগে। এই কারণে আসলে মানুষজন সামনে বলতে চায় না কথাবার্তাগুলো। সারা বিশ্বে সবচেয়ে বেশি হামে মৃত্যু বাংলাদেশে। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার 40 দিন পেরোলেও এখনো কমেনি হামে মৃত্যুর সংখ্যা। আজ বাংলাদেশে হামে মৃত্যু সংখ্যা 500 ছাড়িয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো প্রমিতি প্রভা চৌধুরীর সাথে। বাংলাদেশে যে হামের মৃত্যু সেটা আসলে কেন বাড়ছে? কেন বাড়ছে সেখানে অনেকগুলো কারণই বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন, কিন্তু তার আগে আমি যদি আজকের সবচেয়ে অ্যালার্মিং বিষয়টা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, এটা 40 দিন পার হয়ে গেছে, কিন্তু মৃত্যুহার কমার কোনো ধরনের লক্ষণ নাই এবং নতুন নতুন কেসও ডিটেক্ট হয়েই যাচ্ছে। এবং আজকে সবচেয়ে বিপজ্জনক যে তথ্যটা বা সবচেয়ে কনসার্নিং যে তথ্যটা, সেটা হচ্ছে 500-র যে একটা বেঞ্চমার্ক, আজকে 500 ছাড়িয়ে গেল টোটাল ডেথ টোল। এখন এগুলোর পিছনে কারণ যেটা বলা হচ্ছে, ডক্টররা বলছেন যে একটা পুষ্টিহীনতা বড় একটা রিজন শিশুদের মধ্যে, তারপর চিকিৎসা সেবার একটা ঘাটতি আছে, সঠিক সময়ে চিকিৎসা হসপিটালাইজ না করা, সঠিক সময়ে টিকাদান হয়তো হয়নি, এই বিষয়গুলো। এবং যখন ভর্তিও হচ্ছে তখনও চিকিৎসকরা আসলে প্রচণ্ড রকমের স্ট্রাগল করছেন। তারা নিজেরাই বলছেন যে একটা বেডে 3 থেকে 4টা শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আইসিইউ তারা পাচ্ছে না। তো এই বিষয়গুলো আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই চলতি বছর বাংলাদেশে কিন্তু হামে মৃত্যুর হার পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, 0.8%। এটা WHO-র তথ্য বলছে। এবং অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেও যদি দেখা যায় যে কানাডায় হচ্ছে প্রায় 5,000-এর মতো কেস ডিটেক্ট হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক কম, 1 বা 3 এরকম। মেক্সিকোতেও সেরকম। ইউনাইটেড স্টেটসে 1,500-এর মতো কেস ছিল এই বছর, আর মৃত্যুর সংখ্যা হচ্ছে 19। আর আমাদের দেশে এখন হচ্ছে 500 ছাড়িয়ে গেল। 500 তো হামে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল। এতে কি গভর্নমেন্ট কি আরো কোনো ইন্টারভেনশন নিচ্ছে, বা টিকা যেটা শুরু হয়েছে দেওয়া 40 দিন আগে, তো এখন কি আমাদের মানে কেস ডিটেকশনটা কি আরো বেশি বাড়ছে নাকি? কেস ডিটেকশনটা বাড়ছে, মানে বিষয়টা এইখানেই আসলে অ্যালার্মিং। আজকে আমাদের প্রতিবেদন যেটা আছে সেটার মধ্যে এই বিষয়টাই ফোকাস হয়েছে যে গভর্নমেন্ট থেকে তো বলা হচ্ছিল যে একটা টাইমলাইন দেওয়া হচ্ছিল যে এই মাসের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে কমে আসবে, এরকম আমরা অনেকগুলো অ্যাসিওরেন্স পেয়েছি,
কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে বলা হচ্ছিল যে টিকাদানের 30 দিন পর একটা ডিক্লাইনিং আসতে পারে, কিন্তু আজকে 40 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো জিনিসটা ঊর্ধ্বমুখী আছে। টিকাদানের 40 দিন পার হওয়ার পরেও এখনো ঊর্ধ্বমুখী হামের প্রাদুর্ভাব, হামের প্রভাব, এখনো বাড়ছে হামে মৃত্যুর সংখ্যা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।